হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য ম্যারাথন সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে। কিন্তু আজকের সিরিজের এই ভিডিওটা প্রতিদিনের মতো কিন্তু নয়, একটু অন্যরকম হতে চলেছে। আসলে আজকে আমি এসেছি তোমাদের জন্য বেশ কিছু মিস্টেক্সের বিষয়ে কথা বলতে, যে মিস্টেকগুলো তোমরা প্রায়শই অনেকেই করে থাকো তোমাদের এক্সাম পেপারে। কেন বলছি, তোমরা প্রত্যেকবারই জানো আমাদের যে বেঙ্গলি গাইডের চ্যানেলের তরফ থেকে মক টেস্টের ব্যবস্থা করা হয় বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য। এবছরও সেরকমই কিছু হয়েছিল এবং সেখানে আমি দেখেছি এমন কিছু কমন মিস্টেক্স তোমাদের সকলের মধ্যে, যেগুলো কিন্তু তোমাদের মার্কসকে অনেকটা কমিয়ে দিতে পারে একটা একটা করে ভুল করতে করতে গেলে। আর ঠিক সেই কারণেই আজকের এই ভিডিওতে আমি সেই কথাগুলোই বলতে এসেছি, যে কথাগুলো মাথায় রেখে তোমরা এক্সামের সময় তোমাদের আনসার শিটটা উত্তর লিখতে শুরু করবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের টপিকের বিষয়, আমার আজকের টপিকটা। আচ্ছা, প্রথমে বলি যে তোমরা কোয়েশ্চেন পেপারে সেকশন এ এবং সেকশন বি দুটো পার্টে প্রশ্ন পাও, কথা সবাই জানো। প্রথমেই আমরা সেকশন এর আলোচনায় আসি। প্রথম প্রশ্ন সেকশন এতে যেটা পাও সেটা হচ্ছে 15 মার্কসের একটা রচনা লেখার মারাত্মক যে সমস্যা আমি এবছর ফিল করলাম মক টেস্ট, বিশেষ করে ফাইনাল মক টেস্টে। সেখানে আমি একটা টানা রিক্সার আত্মকথা রচনা রেখেছিলাম আদার্স অপশনাল বিষয়গুলোর মধ্যে। বেশিরভাগ স্টুডেন্টস এই রচনাটা লিখেছে, কিন্তু অনেকে ভালো লিখেছে, খুব ভালো মার্কস পেয়েছে। আউট অফ 15 আমি 14.5ও দিয়েছি। কিন্তু এমন কিছু খাতা, বেশ কিছু কপি আমি দেখেছি যারা ভুলে গেছে যে টানা রিক্সা এবং রিক্সা কিন্তু এক বিষয় নয়। তারা সম্পূর্ণ একটা সাধারণ রিক্সার আত্মকথা লিখে গেছে। কাজে এই যে আত্মকথামূলক রচনা, সেটা যখন তোমরা চুজ করছো তখন একটু খেয়াল করো যে এমন কোনো বিষয়কে চুজ করছো কিনা যেটা অনেক বেশি ইনফরমেটিভ। যখনই কোনো ইনফরমেটিভ রচনা, সেটা আত্মকথাই হোক বা আদার্স কোনো রচনাই হোক, তোমরা লিখতে যাবে, তখন কিন্তু আগে দেখে নেবে বা ভেবে নেবে যে সেই ইনফরমেশনসগুলো তোমার জানা আছে কিনা। সঠিক ইনফরমেশনস যদি তোমার কাছে না থাকে, তাহলে আমি সবসময় বলবো তোমরা কখনো ওই ধরনের রচনা টাচ করবে না। এই মক টেস্টে কিন্তু অপশনাল হিসাবে তোমাদের জন্য ছিল যে তোমার স্কুলের সবথেকে নিরানন্দের দিন, বিদ্যালয়ের সবথেকে নিরানন্দের দিন। তাই এই নিরানন্দের দিনটা তো তোমাদের সবার ক্ষেত্রেই আমার মনে হয় বিদ্যালয়ের শেষ দিনটা। যারা স্কুল ছেড়ে দেবে কিংবা যারা স্কুল ছেড়ে দেবে না, তাদের জন্য তো নিরানন্দের, কারণ অনেক প্রিয় বন্ধুকে হারাবে, সেই স্মৃতি হারাবে। সেক্ষেত্রে এটা তো একটা সব থেকে ভালো লেখার জায়গা হতে পারতো। কাজে সেই কারণেই আমি বলছি যে রচনা যখন চুজ করবে, এমন রচনা চুজ করবে যেখানে বানিয়ে লেখার সুযোগ আছে। বানিয়ে লেখা মানে অসম্ভব সাহিত্যিক বিষয় নয়, কিন্তু তুমি নিজের থেকে বেশ কিছু বিষয় লিখতে পারো, ইনফরমেশন সেখানে খুব একটা দিতে হচ্ছে না। আর এই টানা রিক্সার আত্মকথা লিখতে গিয়ে যখন তুমি সাধারণ রিক্সার আত্মকথা লিখতে বসে যাচ্ছ, তখন ন্যাচারালি টানা রিক্সার আমাদের কলকাতার একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের ইতিহাস, ঐতিহ্য ধরে রাখার বিষয়, ঐতিহ্য কেন হারাতে বসলাম আমরা, এই সঠিক ইনফরমেশনসগুলো তোমাকে কালেক্ট করতে হবে, জানতে হবে, তবে তুমি লিখতে পারবে। কাজে এই ধরনের রচনায় হাত দেওয়ার আগে কিন্তু বারবার ভাববে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, রচনা যখন তোমরা স্টার্ট করছো, অনেকের ক্ষেত্রেই আমি দেখলাম জাস্ট নাম্বারিং করে রচনাটা লিখতে শুরু করে দিচ্ছ। এটা কিন্তু আরেকটা ভুল। রচনা লেখার আগে নাম্বারিং তো পজিটিভলি করবে, ঠিক আছে, কিন্তু তোমার লেখা শুরু করার আগে বড় বড় করে হেডিং করতে হবে সেই টপিকটা। আবার টপিকটার নিজস্ব নাম দিয়ে দিলে চলবে না। যেমন একটা টানা রিক্সার আত্মকথা লিখতে বসে তুমি লিখে দিলে অন্য একটা নাম, যে শহরের ইতিকথা, শহরের চলমান বস্তু, এরকম নানান কিছু হেডিং একজন দিয়েছে আমি দেখলাম। এরকম কোনো হেডিং তুমি নিজে থেকে তৈরি করতে পারো না যেটা টপিক নয়। হেডিং তুমি দিতে পারো, তোমার পছন্দ মতো কোনো লেখার নাম তুমি দিতেই পারো, কিন্তু সেটা আন্ডার ব্র্যাকেট ওই টপিকের নিচে তোমাকে রাখতে হবে। এই দুটো ভুল কিন্তু মাথায় রাখবে, যে এই ভুল যদি রচনায় হয় তাহলে 15 মার্কসের রচনায় তুমি কিন্তু 6 থেকে 10-এর মধ্যে মার্কস ক্যারি করবে, কখনোই এর থেকে বেশি মার্কস তোমার উঠবে না। কিন্তু আমাদের টার্গেট তো তা নয়। আমাদের টার্গেট আউট অফ 15 যদি সেখানে 14 হয় খুব ভালো কথা, 14.5 হলেও কোনো অসুবিধে নেই। কিন্তু 6, 7, 8, 9 মার্কস যদি রচনায় হয় তাহলে কিন্তু অনেকটা মার্কস কমে যাবে। কাজে চুজিং একটা ইম্পর্টেন্ট বিষয়। নাম্বার 2, রচনা যদি একান্ত লিখতে পরবর্তীতে নাম্বার 3, অবশ্য 3 নম্বর নয়, রচনা যখন তোমরা চুজ করতে পারছো না, ধরা যাক
কোনো রচনায় তোমার কমন না, কি লিখবে বুঝতে পারছো না, দিশাহারা হয়ে গেছো, সোজা পিকচার কম্পোজিশনে চলে যাও। পিকচার কম্পোজিশনে কিন্তু তোমার বানিয়ে লেখার প্রচুর স্কোপ, কারণ পিকচারটা কি আছে সেটা তোমাকে ধরতে হবে, তার একটা বর্ণনা দিতে হবে, ওখানেই কিন্তু তুমি অনেকটা মার্কস পেয়ে যাচ্ছ। এরপরে তুমি সেটা নিয়ে তোমার ভেতরকার যে অনুভূতি সেটাকে তুমি এক্সপ্রেস করছো, কাজে তোমার কিন্তু ওখানে একটা স্কোপ রয়েছে মার্কস তোলার। যাই হোক, চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 2, যেখানে আছে লেটার রাইটিং। ফর্মাল অথবা ইনফর্মাল যে কোনো লেটারই তুমি লেখো না কেন, যদি সমস্ত কিছু ঠিক থাকে, তোমার ফরম্যাট ঠিক থাকে, তুমি পজিটিভলি আউট অফ 7 পেতেই পারো। কিন্তু একটা মাত্র স্পেলিং ভুল করলেও কিন্তু তোমার হাফ মার্কসটা কাটা যাবে। কাজেই এটা মাথায় রাখবে যে সমস্তটা তোমাকে ঠিক লিখে আসতে হবে। এবার বলবো ফর্মাল লেটারের ক্ষেত্রে বেশ কয়েকটা খাতায় আমি যেটা দেখলাম, একেবারে শেষে গিয়ে তোমরা ইতি শব্দটা ব্যবহার করছো। ইতি শব্দটা কিন্তু একেবারে মোস্টলি পার্সোনাল লেটার বা ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে লেখা যায়, যেটা কখনোই ফর্মাল লেটারে লেখা যায় না, এটা একটা অফিসিয়াল ব্যাপার। এখানে তোমাকে অবশ্যই ধন্যবাদ সহ, ধন্যবাদান্তে, বিনীত, এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখবে, নাহলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। এরপর যেটা বলবো ফরম্যাটটা লার্ন করে ফেলো। আমি আগেও বলেছি, আবারও বলছি, ফরম্যাট লার্ন করে ফেলো। এখন আর সময় নেই, তোমাকে ফরম্যাট লার্ন করতেই হবে। বারবার পড়তে পড়তে ফরম্যাটটা অটোমেটিক্যালি লার্ন হয়, কিন্তু এখন সময় কম, এখন তুমি ফরম্যাটটা লার্ন করো, লিখে নাও, বসে কাজগুলো করে নাও। আরেকটা কথা বলবো, এবার আমি যে রচনা দিয়েছিলাম মকে, সেটা ছিল পুরপিতাকে চিঠি লেখা। পুরপিতা মানে একজন কাউন্সিলর, তোমার ওয়ার্ড, তুমি যে ওয়ার্ডে বাস করছো সেই ওয়ার্ডের প্রধান। কিন্তু পুরপিতার জায়গায় তোমরা অনেকেই পৌরসভার নাম লিখছো, মানে পুরপিতা লিখছো, অ্যাড্রেস করছো পৌরসভা। পৌরসভার প্রধান কিন্তু পৌরপিতা, পুরপিতা নন। এই ধরনের মিস্টেক যদি করো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে, এই ধরনের মিস্টেক করবে না। আর পুরপ্রধান, পৌরপ্রধান, সংবাদপত্র সম্পাদক, কিংবা তোমার আদার্স যে যে জায়গায় সম্ভাব্য অফিসিয়াল লেটারগুলো লেখা যায়, ফর্মাল লেটারগুলো লেখা যায়, সেই প্রত্যেকটার ক্ষেত্রে একটা অ্যাড্রেস তোমাকে কিন্তু লার্ন করে রাখতে হবে। এক্সাম হলে বসে ভাবলে চলবে না, যেটা তোমরা অনেকে ভুলভাল লিখছো, এমন ভুলভাল লিখছো যেখানে মার্কস কাটতে বাধ্য হচ্ছি আমি। এরপর যাবো সঠিকভাবে টপিকটা ফলো না করা। যেমন এবারে আমার যেটা ছিল সেটা হচ্ছে তোমার শহরের দ্রষ্টব্য স্থান এবং ভালো খাদ্যদ্রব্য সম্পর্কে তোমার কোনো প্রবাসী বন্ধুকে চিঠি লিখতে। সেক্ষেত্রে তোমরা বেশ কয়েকজন, অনেকেই খুব ভালো লিখেছো, খুব ভালো মার্কস পেয়েছো, আউট অফ 7 পেয়েছো, 6.5 পেয়েছো, আমি সেই দিকেই বলছি না, তাদেরকে বলছি না। কিন্তু যারা অনেক কম মার্কস পেয়েছো, সেক্ষেত্রে ফরম্যাট ভুল হয়েছে, অথবা এই জায়গাটাই তোমরা গলত করেছো। তোমাদের 3টে প্যারাগ্রাফ কিন্তু মাস্ট লিখতেই হবে, 2 ধরনের চিঠির ক্ষেত্রেই। 3টে প্যারাগ্রাফেই কিন্তু তোমাকে টপিকের টাচ করে যেতে হবে। ফার্স্ট প্যারাগ্রাফে তো অবশ্যই টপিকটা বলবে, সেকেন্ড প্যারাগ্রাফে টপিকটাকে ডেসক্রাইব করছো, কোনো সমস্যা নেই। থার্ড প্যারাগ্রাফ যেখানে একদম শেষ করছো, একেবারে উপসংহার টানছো, সেখানেও কিন্তু টপিকটাকে টাচ করে তুমি শেষ করবে, এটা নিয়ম। তোমরা যারা আমার মক টেস্ট ফেস করেছো, তাদের আমি আনসার শিটে যে লেটার তোমাদের ছিল সেটা আনসার শিটে দিয়ে দিয়েছি, লেটারটা লিখে দিয়েছি। তোমরা নিজেরা ওখান থেকে দেখে নেবে কিভাবে লেটারটা কিন্তু লেখা হয়েছে, সেটা সম্পূর্ণ একটা আইডিয়া পেয়ে যাবে। আর যারা আমার পিডিএফ নোটস কিনেছো তারা তো নিশ্চয়ই জানো কীভাবে তৈরি করতে হয়। তবুও পিডিএফ নোটস কিনেও কিন্তু ভালো এক্সাম দাওনি এমনের সংখ্যাও কিন্তু আছে, আমি যা পেলাম, শুনতে পেলাম। কাজেই সেটা তোমরা একটু খেয়াল করবে। এরপর আমি যাব কোয়েশ্চেন নাম্বার 3, কম্প্রিহেনশন পার্ট। কম্প্রিহেনশন পার্ট কিন্তু এমন একটা জায়গা যেখানে 10 আউট অফ 10 অনায়াসেই তুলে নেওয়া যাবে। সেখানেও কিন্তু তোমরা মিস্টেক করছো। কী ধরনের মিস্টেক? না, প্যারাগ্রাফটাকে পুরো তুলে দিচ্ছ, যেখানে আনসারটা আছে টিচার খুঁজে নিক, সেই হনুমানের গন্ধমাদন পর্বত তুলে আনার মতোই ব্যাপারটা হয়ে গেল নাকি? এটা কিন্তু একেবারেই করবে না। তোমাদের যে প্রশ্নটা করা হয়েছে এক্স্যাক্ট তার আনসারটা লেখো। কাজে ওইটুকু লিখলেই চলবে। সেখানে 2 মার্কস আছে, আমাকে অনেক বড় প্যারাগ্রাফ লিখতে হবে, কিংবা 2 মার্কসের জন্য আমি 1-2 লাইন কী করে লিখবো, এটা আরও বেশি লেখা উচিত ছিল, এরকম ধারণা রাখবে না। ঠিক যেটুকু চাওয়া হয়েছে সেইটুকুই লেখো, তার বেশি কিচ্ছু লিখতে যেও না কম্প্রিহেনশনে। আর নিজের মতো করে লেখো, একেবারে হুবহু কপি করো না। এরপর আমরা যাবো গ্রামার পার্টে। গ্রামার পার্টের যে মিস্টেক তোমরা অনেকে করছো, মানে সমস্যা, মিস্টেকের থেকে বড় কথা হচ্ছে একটা সমস্যা। আমি তোমাদের সবাইকে বলেছি গ্রামারের ক্ষেত্রে শুধু নাম্বারিং করে অপশান নাম্বারটা লিখে দিলে চলবে, অর্থাৎ 1 এর খ, 2 এর ঘ, কিংবা এ, কিংবা বি, সি, ডি, এভাবে। যদি ক খ দিয়ে প্রশ্নটা আসে, সেক্ষেত্রে কিন্তু খ আর ঘ পরিচ্ছন্নভাবে লিখছো না। কাজেই সেটা মাথায় রেখে কিন্তু লিখবে। আর অনেক সময় অনেকে করছো যারা নাম্বারিং করছো, আবার আনসারটা পুরো তুলে দিচ্ছ। নাম্বারিংটা সঠিক করছো, আনসারটা ভুল লিখে আসছো।
আবার নাম্বারিংটা ভুল করছো, আনসারটা সঠিক লিখে আসছো, সেক্ষেত্রে কিন্তু নাম্বারিংয়ের দিকেই টিচারের চোখ যাবে, তিনি কিন্তু সেন্টেন্স পড়বে না, নাম্বারিংটা ঠিকঠাক মিলছে কিনা দেখে আনসার দিয়ে মানে মার্কস তোমাকে দিয়ে দেওয়া হবে। আমি তাই করেছি। সেক্ষেত্রে যদি তোমার দেখা যায় যে তোমার নাম্বারটা ঠিক লিখেছো, তুমি আনসারটা ভুল লিখেছো, তুমি মার্কস পেয়ে যেতে পারো। কিন্তু যদি তুমি নাম্বারটা ভুল করেছো, আনসার ঠিক লিখেছো, তবুও কিন্তু তোমার মার্কস কাটা যাওয়ার সম্ভাবনা আছে, এটা মাথায় রাখবে। চলে যাব সেকশন বিতে, যেখানে তোমাদের টেক্সচুয়াল প্রশ্ন করা হয়। টেক্সচুয়াল প্রশ্নের জন্য তোমাদের 40 মার্কস আছে, 10x4 যেটা, সেখানে তোমরা কিন্তু দুটো মাত্র বই থেকেই লেখার সুযোগ পাবে। দুটো মাত্র বইয়ের জায়গায় 3টে বই চুজ করে যদি তুমি আনসার লেখো, সেখানে লাস্ট বই যেটা লিখছো সেটা কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হবে, কখনোই সেখানে মার্কস পাবে না। যারা করেছো তারা মার্কস পাওনি, এক্সামেও এই ভুলটা করবে না। দুটো বই চয়েস করবে, সেই দুটো বইয়ের মধ্যে থেকেই তোমাকে 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার 2, এই যে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখছো, মানে যে প্রশ্নগুলো চুজ করছো, সেই প্রশ্নের উত্তর লেখার সময় কেউ কেউ মনে করছো বেশি লিখলে বেশি মার্কস পাওয়া যায়। একেবারে ভুল ধারণা। যতটা প্রয়োজন ততটাই লিখবে, কখনোই বেশি লিখলে ভালো মার্কস পাওয়া যায় না। আবার এমন অনেকে আছে যে আমি বলেছি গল্পের নাম, কবিতার নাম বা লেখকের নাম বা কবির নাম লিখতে, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নে মানে ক খ গ ঘ যে ডিভিশন আছে সেখানে প্রত্যেকবার উল্লেখ করছো। একেবারেই না, একবার মাত্র উল্লেখ করো, কখনোই এতবার উল্লেখ করবে না, এটা নিয়ম নয়। মানে এতবার করলে কিন্তু কখনোই ভালো মার্কস পাবে না, বরং টিচার বিরক্ত হয়ে যাবে, ইরিটেটেড হবে, এটা কখনো করবে না। এরপরে বলবো, তুমি যখন এক্সাম পেপারটা তুমি স্টার্ট করছো, এটা আগে বলা উচিত ছিল, এক্সাম পেপারটা স্টার্ট করছো, কখনোই রচনা দিয়ে শুরু করো না, তুমি একেবারে সেকশন বি দিয়ে শুরু করো, আর সেই লেখাটা দিয়ে শুরু করো যেটা তোমার খুব ভালো গ্রিপে আছে, যেটাই তুমি অনেক ভালো মার্কস পাবে। প্রথমেই যদি অ্যাটেনশনটা পেয়ে যাও, টিচার যদি ভালো খাতার প্রথম লেখাটাকে মানে ইমপ্রেসড হন, তাহলে কিন্তু তোমার উপর প্রভাবটা কম থাকবে, পরেরগুলো কনসিডার পাবে, তুমি কিছুটা হলেও পাবে। কিন্তু যদি তা না হয়, প্রথমটা থেকেই খুব বাজে লেখো, খুব ভুল লেখো, তাহলে কিন্তু এই জায়গায় দেখা যাবে যেখানে তোমার একটু বেশি মার্কস পেলেও পেতে পারতে, সেখানে মার্কসটা কমে গেছে, এমনটাও হতে পারে। কাজে সেটা মাথায় রেখে লেখা শুরু করবে। এরপর বলবো চরিত্র সম্পর্কে লেখা। ধরো অসহযোগী গল্প থেকে একটা লাইন তুলে দেওয়া হয়েছে, বলা হয়েছে রমেন কে, বা উক্তিটি কার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রমেন উক্তিটির মানে বক্তা। সেক্ষেত্রে তুমি সরাসরি লেখো, রমেন সম্পর্কে লিখছো, অনেকেই লিখছো ধনেশগঞ্জের মস্ত আড়তদার হর্ষনাথের ছেলে, কেউ লিখছো যে রমেন খুব দুষ্টু প্রকৃতির ছেলে, এভাবে লিখছো। কিন্তু তোমাকে আগে অ্যাড্রেস করতে হবে সে ওই গল্পের কোন জায়গায় অবস্থান করছে, মানে রমেন ওই গল্পের কে, অর্থাৎ রমেন অসহযোগী গল্পের প্রধান চরিত্র, এটা তোমার ফার্স্ট স্টার্টিং হবে, তবেই না বলতে পারবে যে রমেনের পজিশনটা কি, এবং সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর তুমি বলো যে ধনেশগঞ্জের মস্ত বড় আড়তদার হর্ষনাথের একমাত্র পুত্র ছিল এই রমেন, এভাবে তুমি লেখো। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সেন্টেন্স মেক করতে গিয়ে প্রচুর মিস্টেক হয়ে যাচ্ছে। কেন মিস্টেক হয়ে যাচ্ছে? দীর্ঘ দীর্ঘ সেন্টেন্স তোমরা লিখছো। আমি এমন একটা সেন্টেন্স পেয়েছি যেটা আমার বলার দরকার, যেমন গল্পের প্রথম, দাঁড়া এক মিনিট, জাস্ট এ মিনিট, হ্যাঁ, ধনেশগঞ্জের মস্ত আড়তদার হর্ষনাথ যে কালোবাজারি করতো, তার ছেলে রমেন প্রচণ্ড দুরন্ত হয়ে উঠেছিল। এই সেন্টেন্সটা লিখতে গিয়ে একেবারে গুলিয়ে একেবারে একশেষ হয়ে গেছে, সেন্টেন্সটা অর্থই বুঝতে পারলাম না, অর্থটা বোঝাই গেল না, পরিষ্কার হলো না। এই ধরনের মিস্টেক যাতে না হয় তার জন্য তোমাকে কিন্তু সেই জায়গায় আসতে হবে যাতে করে মিস্টেকটা আটকানো যায়। কি করবে? ছোট ছোট সেন্টেন্স লেখো। কি লিখবে? রমেন বড় দুরন্ত হয়ে উঠেছিল, সে ছিল ধনেশগঞ্জের মস্ত আড়তদারের একমাত্র পুত্র, হর্ষনাথ ছিল একজন অসৎ কালো ব্যবসায়ী। এভাবে তুমি লিখতে পারো, অসৎ ব্যবসায়ী যে কালোবাজারি করতো। দুটো দরকার নিয়ে একটা লিখলেই চলবে। যাই হোক, এইভাবে তুমি লেখাটা ছোট ছোট বাক্যে লেখো। যখনই তুমি বাক্যকে ছোট ছোট করে ভাগ করে দেবে, তখন কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আর একটা বলবো হ্যান্ড রাইটিংয়ের বিষয়ে। অনেকের হ্যান্ডরাইটিং এতটা খারাপ, তাদের হ্যান্ডরাইটিং পড়তে গিয়ে বোঝাই যাচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো, এখন তো হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করার আর সময় নেই, শেষ সময়। তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা বড় করে লিখবে, আর প্রয়োজন হলে লাইন ছেড়ে লেখো, কিছু করার নেই, লাইন ছেড়ে লেখো, দরকার হলে একটু বড় বড় করে লেখো, যাতে করে লেখাটা পরিচ্ছন্ন থাকে, পরীক্ষক বুঝতে পারেন পড়ে।
আর প্রত্যেকটা মানে যখন এক একটা প্রশ্নের উত্তর লিখছো তখন তার মধ্যে পার্ট প্রশ্ন থাকছে, সেই পার্ট প্রশ্নের জন্য প্যারাগ্রাফটা কিন্তু চেঞ্জ করবে। ধরো একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন পার্ট প্রশ্ন আছে, সাপোজ আমি বললাম তোমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এর ক, সেখানে আছে বক্তাকে, তার সাথেই আছে বক্তা কখন কোন প্রসঙ্গে কথাটা বলেছিল। তাহলে এই যে দুটো পার্ট প্রশ্ন, তাহলে প্রথম বক্তাকে যেটা লিখছো তার পরের প্যারাগ্রাফে এসে প্রসঙ্গটা লিখো। এভাবে তোমাকে কিন্তু আনসারটা লিখতে হবে। এ প্রসঙ্গে তুলব আর একটা কথা, দোমোহানি মানে গন্ধটা খুব সন্দেহজনক একটা প্রশ্ন। দোমোহানি অঞ্চলের বিবরণ চাওয়া হয়েছে, দোমোহানি অঞ্চলটা কেমন ছিল এবং অঞ্চলের মানুষদের সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়েছে। তোমরা এখানে কি লিখবে না, দোমোহানির প্রকৃতি পরিবেশ, তার সাথে লিখবে দোমোহানির মানুষরা কি কি করতো, তারা খেলা করতো, তাদের বাসভূমি, তাদের এন্টারটেনমেন্ট যেগুলো ছিল, চড়ুইভাতি এটা ওটা, এইগুলো তোমরা জানতে চাওয়া হয়নি যে অদ্ভুত প্রকৃতির মানুষরা বাস করতো, এগুলো এক্সট্রা, এগুলো দরকার নেই। আর যখন এই দুটো বিষয় আলাদা করে প্রশ্ন করা হচ্ছে তখন কিন্তু দুটো প্যারাগ্রাফ পজিটিভলি তোমাকে লিখতে হবে। কাজে প্যারাগ্রাফ চেঞ্জ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপর বলবো কবি, লেখক, গল্প কিংবা জায়গা, এই ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেগুলো, সেখানে কিন্তু স্পেলিং মিস্টেক হলে তোমার মার্কসটা বেশি কাটা যাবে। আর যদি সাধারণ সেন্টেন্সের মধ্যে তোমার লিখতে গিয়ে তোমা লিখে ফেললে, আপনি লিখতে গিয়ে আপন লিখে ফেললে, এটা কিন্তু এমন কিছু মিস্টেক হিসেবে ধরা হয় না, কারণ প্রচুর পরিমাণে তোমরা এই ধরনের ভুল করো। এখানে এমন কিছু বিষয় হয় না, দন্তেশ্ব তালবস্য এগুলোও প্রচুর মানে বড় মিস্টেক আমি জানি, কিন্তু তোমরা এত পরিমাণে এগুলো ভুল করো, সেখানে প্রচুর মার্কস কাটা যায় না। কাটা যায় কোথায় না, কিওয়ার্ডে, মেন ওয়ার্ডগুলোতে। আমি দেখেছি রাইটারের নাম লিখতে গিয়ে তোমরা ভুল লিখছো, এটা সাংঘাতিক একটা মিস্টেক। এখানে কিন্তু একেবারে চোখ কান বুঝে ওটার জন্যই 1 নম্বর কেটে দেওয়া হবে, আর কোথাও দেখা হবে না। কাজে এই ধরনের মিস্টেক যাতে না হয় সেখান থেকে কিন্তু অবশ্যই দূরে থাকবে। টেক্সটের লাইন যখন তুলবে তখন কিন্তু মাথায় রাখবে, টেক্সটের লাইন তুলে ইনভার্টেড কমা দিলেই তোমাকে কিন্তু সম্পূর্ণ সঠিক মানে লাইনটা তুলতে হবে। তুমি যদি ভুল লাইন তোলো তাহলে কিন্তু তোমার ওখানে মার্কসটা কাটা যাবে। ইনফরমেশান যেটা টেক্সটের মধ্যে আছে সেখানে যদি তুমি কোনো রং ইনফরমেশান দাও তোমার মার্কসটা কাটা যাবে। কাজেই টেক্সটের বিষয়ে তোলার সময় বা ইনফরমেশনসগুলো দেওয়ার সময় তোমার মাথায় রাখতে হবে তুমি সেটা কতটা ঠিক দিচ্ছ। যদি তোমার এতটুকু কনফিউশন থাকে যে না ওখানে আমার ভুল হতে পারে, তুমি কখনো ওইভাবে দিও না, তুমি নিজের মতো করে কথা বলো। এইভাবে কিছুটা বুদ্ধি করেও কিন্তু মার্কসটা ধরে রাখতে হয়। কাজে আশা করছি তোমরা বুঝতে পারলে যে কোথায় কোন ধরনের মিস্টেক করলে মার্কস কাটা যায়, আর এই বিষয়গুলো মাথায় রাখলে তোমাদের কিন্তু কখনোই মার্কস খুব একটা খারাপ আসবে না তোমাদের বাংলা এক্সামে। তাহলে চলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য হাজির হচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।